নতুন ষড়যন্ত্রের শিকার তটিনী ও পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে বাঁচাতে ক্লাবে ছুটে এলো পরশুরাম। এরপরে সেখানে এসে দেখতে পাই তটিনীর মাথায় শীতল ও আরেকটি গুন্ডা রিভলভার ধরে আছে। এটা দেখে রেগে যায় পরশুরাম। এরপরে দেখা যায় সেখানে সেখানে ফাইট করতে শুরু করলে তখন আয়ুষী সহ সবাই অবাক হয়ে যায়। তখন শীতল বলতে থাকে, একে এখানে কে কে ডাকলো, আর এখানে কি করে বা এলো, এখানে এখানকার খবর কোথা থেকে পেলো, ঠিকানা কোথা থেকে পেলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে পরশুরাম গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে আর বলতে থাকে, তোদের এত বড় সাহস, তোরা আমার আমার অর্ধাঙ্গিনী আমার তটিনীকে মারতে এসেছিস। তোদেরকে আমি একটা কেউ ছাড়বো না। এক এক করে এখানেই মারবো। এরপরে দেখা যায় গুন্ডাগুলোকে এই বলে আরো মারতে থাকে পরশুরাম। এরপরে অবাক হয়ে দেখতে থাকে তটিনী মনে মনে বলতে থাকে, আমি জানতাম তুমি কোনোভাবে আমার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি অবশ্যই অবশ্যই শেষ মুহূর্তে এসে আমাকে বাঁচিয়ে নেবে। এই জন্য আমি সেলফ ডিফেন্সে আমি কিচ্ছু করিনি। কারণ আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে আমার আমার মানুষটা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে, আমার মানুষটা আমার কোনো ক্ষতি হতে দেবে না। আর ঠিক তেমনটাই হলো। ঠিক সেটাই হলো। আমাকে আমাকে কোনো ক্ষতি হতে দিলে না। তুমি শেষ মুহূর্তে চলে এলে, ছুটে এলে আমাকে বাঁচাতে। এরপরে দেখা যায় এই কথা শুনে এই কথা শুনে এদিকে নন্দিনী বলতে থাকে, এই এখন কি হবে, পরশুরাম তো এসে পড়েছে ভানু, এখন কি হবে। তখন দেখা যায় বাবিন বলতে থাকে, তুই একদম চিন্তা করবি না, পরশুরামকে আমরা দেখে নেব, কি করতে হয় সেটা আমরা আমরা খুব ভালো করে জানি। তোকে তোকে এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। এরপরে দেখা যায় বিজিত প্রতিদিন দিকে রিভলভার তাক করে আর বলতে থাকে, কি ব্যাপার মিস্টার পরশুরাম, এখন কাকে শুট করব, তোমাকে নাকি তোমার বউকে? বলো বলো কাকে শুট করব। তখন তটিনী বলতে থাকে, একদম একদম ওকে শুট করবে না। তখন দেখা যায় তখন শীতল বলে ওঠে, বাবা কত প্রেম, বউকে শুট করতে গেলে স্বামী স্বামী বাধা দিচ্ছে, স্বামীকে শুট করতে গেলে বউ বাধা দিচ্ছে। ভালোই তো, বেশ ভালোই লাগছে তোমাদের তোমাদের প্রেম প্রীতির। আসলে প্রশংসা করতে হয়। তখন দেখা যায় আড়াল থেকে বেরিয়ে আসে বলরাম বেরিয়ে এসে বিজিতকে পেছন থেকে মারলে বিজিতের হাত থেকে রিভলভারটা পড়ে যায়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, থ্যাংক ইউ ব্রো। তখন দেখা যায় এ কথা শুনে বলরাম বলতে থাকে, এটা তো আমাদের কাজ রে ভাই, তুই আর এটা নিয়ে ভাবিস না। তুই এখন ওদেরকে একটু পানিশমেন্ট দে। এরপরে দেখা যায় এই বলে শিবপ্রসাদ বিজিতকে মারতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে যায় আয়ুষী বলতে থাকে, প্লিজ জিজু, এভাবে ওকে মেরো না, ও আমার হাজবেন্ড। তখন তো তুমি ওকে এভাবে মারতে পারো না। তখন শিবপ্রসাদ কোনো কথা না শুনে বিজিতকে বিজিতকে মারতে থাকে। তখন দেখা যায় নন্দিনীকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় বাবিন বলতে থাকে, এখান থেকে চল। এরপরে বিজিতকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আয়ুষী। এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তটিনী তুমি ঠিক আছো তো? তখন তটিনী বলতে থাকে, একদম একদম ঠিক আছি। তোমার মতো হাজবেন্ড থাকলে আবার আমার কিছু হয় নাকি? আমি একদম ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। এরপরে দেখা যায় এই কথাগুলো শুনে তখন বলরাম বলতে থাকে, একদম একদম তোদের মতো দম্পতির মধ্যে কোনো কোনো ঝামেলা নেই। তোদের দেখলে মনটা ভালো হয়ে যায়। তোদের দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়, ঠান্ডা শান্তশিষ্ট হয়ে যায়। তোরা এভাবে সারাটা জীবন কাটিয়ে দিস। কখনো কখনো কেউ কাউকে ভুল বুঝিস না। তোদের মাঝখানে ভুল বোঝানোর অনেকেই চেষ্টা করবে, কেউ কখনো কাউকে ভুল বুঝিস না। এরপরে দেখা যায় এদিকে বাড়িতে ফিরলে ভূমিকা সবাইকে ড্রয়িং রুমে দাঁড় করিয়ে বলতে থাকে, কি ব্যাপার কি ব্যাপার নন্দিনী, তবে নিজের আসল রূপটা দেখিয়ে দিলে। এভাবে এভাবে তোমাকে দেখতে আমার ঘৃণা লাগছে। তুমি যে এতটা এতটা সোল বদলাতে পারো, এটা তো আমি জানতাম না। তুমি তো বিষাক্ত সাপের থেকেও বেশি বেশি বিষাক্ত হয়ে উঠেছো। তুমি এভাবে এভাবে নিজের বোনকে কি করে এভাবে ওর সঙ্গে বেইমানি করতে পারলে বলো তো? তখন কাবির বলতে থাকে, একদম একদম মুখ সামলে কথা বলবে। তখন ভূমিকা বলতে থাকে, তুমি এবারের জামাইয়ের মতো সম্মানে থাকবে, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। এবারের বউ আমি, আর আমাকে আমার ননদদের সঙ্গে কথা বলতে দাও। তুমি তুমি একদম কথা বলবে না। এরপরে দেখা যায় ভূমিকা নন্দিনীকে বলতে থাকে, কি ব্যাপার নন্দিনী, কাকার কাছে তবে কি বোনের ভালোবাসা তোমার কাছে বিক্রি হয়ে গেল?
এতদিন এতদিন মুখোশ পরে বোনের সঙ্গে মিশে থেকে ওর থেকে সবকিছু জেনে এবার এবার মুখোশটা খুলে ফেললে, তাই তো? তখন আরাধ্য বলতে থাকে, তুমি কিন্তু তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তখন ভূমিকা বলতে থাকে, একদম কথা বলবে না, তোমরা সবাই শুনবে আর শুধু আমি বলবো। এরপরে এরপরে নন্দিনী বলতে থাকে, তুমি কিন্তু তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তখন প্রাচী বলতে থাকে, তুই অবশ্যই বাধ্য, কারণ কারণ তুই যে কাজটা করেছিস সেটাকে পুরোপুরি বেইমানি বলে। সর্দি ভাই তো তোর বোন, তবে তুই কেন ওর সঙ্গে এরকম বেইমানি করলি? তখন প্রার্থনা বলতে থাকে, ও তো বেইমানি করেছে। পরশুরাম যে পরশুরাম যে ওর স্বামী, সেটা কি কাউকে বলেছে? ও যে একটা বড় অফিসার, সেটাও কি কাউকে বলেছে? ও তো সবার সঙ্গে বেইমানি করেছে, তাই না? এরপরে এরপরে দেখা যায় ভূমিকা আয়ুষীকে বলতে থাকে, কি আয়ুষী, তুমিও তো নিজের সতীত্ব নিয়ে নাটক করলে এবং কি পরশুরামকে ঘোল কাইয়ে ছেড়ে দিলে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমার মতো মেয়েদের এখন থেকে কোনো ছেলে সাহায্য করতেও ভয় পাবে, কারণ তুমি তুমি যে বিষধর রূপটা দেখিয়ে দিয়েছো ছেলেটাকে, ওর মতো ছেলে তোমার মতো মেয়েদের এরপরে সাহায্য করতে দুবার ভাববে। ওর হাত কাঁপবে, মনে হবে যে কোন দিক থেকে কোন বিপদ ওর পেতে বসে আছে। তাই তুমি যে কাজটা করেছো একদম ঠিক করোনি। তখন আয়ুষী বলতে থাকে, তুমি আমাকে জ্ঞান দেওয়ার কে বলো তো? একদম জ্ঞান দিবে না। খাচ্ছ দাচ্ছ, রান্না করছো, এ বাড়ির কাজকর্ম করছো, ঠিক সেই অবধি ঠিক আছে। তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি তোমার খাইও না পড়িও না, তাই তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে আসবে না। তখন ভূমিকা বলতে থাকে, একদম একদম বাড়াবাড়ি করবে না, মুখ সামলে কথা বলো। এরপরে বিজিতকে বলতে থাকে, এই যে ছেলে, তুমি তুমি যে কাজটা করেছো সেটা তুমি মোটেও ঠিক করোনি। তুমি তটিনীকে মারতে গিয়েছিলে, এবারে মেয়েকে মারতে গিয়েছিলে। এজন্য তোমাকে শাস্তি পেতে হবে, অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি কি ভেবেছো যে নন্দিনী মুখার্জি বেইমানি করেছে, প্রমাণ সব লোপাট করেছে বিধায় তুমি বেঁচে গেছো, যে কেউ বাঁচতে পারবে না? তুমি হয়তো ভুলে যাচ্ছো যে ওখানে ওখানে পরশুরাম নামের একটি ছেলে ওখানে উপস্থিত আছে, আর তাই সেই সবটা হ্যান্ডেল করবে। আর তটিনীর কথা তো আমি বাদই দিলাম। তটিনী তো একদম একদম নিজেই সবকিছু ক্লিয়ার করতে পারবে। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, আপনি যে কথাগুলো বলছেন সবটাই ভিত্তিহীন। আর আপনি কি বললেন? আমরা আমাদের কোনো দায়িত্ববোধ নেই, আমাদের কিন্তু কোনো সাধারণ বোধ নেই। আর এটা এটা আপনার মুখে মানায় না। আর আপনি আপনি নিজের কাজগুলো করুন। আয়ুষী যেটা বললো ঠিক সেটাই করুন। আয়ুষীর ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হবে না। আর আপনি আমি 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 আপনাকে আয়ুষীর ব্যাপারে কোনো কথা বলতেও দেবো না। তখন ভূমিকা বলতে থাকে, কোন অধিকারে তুমি এইসব কথা বলছো? তুমি তো আয়ুষীকে বিয়ে করোনি, ওটা তো সবটাই নাটক ছিল, তাই না? তখন বিজিত বলতে থাকে, এবার আমি সত্যি সত্যি বিয়ে করবো আয়ুষীকে, আর রেজিস্ট্রি ম্যারেজও করবো। আর এতে এতে অনেক বড় একটা পার্টি থ্রো করা হবে, সেখানে সেখানে আপনিও থাকবেন আর আমাদের একটু সাহায্য করে দেবেন। এদিকে দেখা যায় তটিনী তটিনী শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি তুমি শেষ মুহূর্তে সেই যে উপকারটা আমাকে করলে না, আমি আমি তোমার কথা কখনোই ভুলবো না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তটিনী, একটা কথা বলো তো, তুমি তো ফাইট করতে পারো, তবে তবে তুমি কেন সেলফ ডিফেন্সে কিছু করলে না? তখন তটিনী বলতে থাকে, আমি জানতাম যে আমার নিজের মানুষটা অবশ্যই আমাকে বাঁচিয়ে নেবে, আর ঠিক সেটাই হলো। তুমি আমাকে বাঁচিয়ে নিলে, তুমি শেষ মুহূর্তে আমাকে বাঁচিয়ে নিলে। আর জানো, তুমি যখন ফাইট করছিলে তখন আমি শুধু তোমার দিকে তাকিয়ে দেখছিলাম, ভাবছিলাম যে এরকম পুরুষ যদি প্রত্যেকটা মেয়ের জীবনে থাকে তবে হয়তো কোনো মেয়েকে আর কখনো কাঁদতেই হবে না। তুমি যেভাবে যেভাবে আমাকে আগলে রাখো, যেভাবে আমাকে ভালোবাসো, আমার মনে হয় এত বছরে এসেও কি এরকম করে ভালোবাসা যায়? বিয়ের এত বছর পরেও তুমি আমাকে যেভাবে ভালোবাসো পাগলের মতো, এরকম ভালোবাসা হয়তো বা কোনো দম্পতির মধ্যেই নেই। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমাকে আমি যে পরিমাণ ভালোবাসি সে পরিমাণ ভালোবাসা হয়তো বা কেউ পাবে না, কাউকে কোনো কোনো ছেলে দিতে পারবে না। বিশ্বাস করো তটিনী, আমার ভালোবাসা তোমার জন্য একদম লয়াল। এই বলে তটিনীকে জড়িয়ে ধরে শিবপ্রসাদ। তখন তখন তটিনী বলতে থাকে, আচ্ছা, কিন্তু দিদি যে বেইমানিটা করলো সেটা কি হবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি একদম চিন্তা করবে না, আমি সবটা ঠিক করে দেব। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তটিনী, তোমাকে যে ট্র্যাকে ফেলা হচ্ছে তুমি আগে থেকে জানতে না? তখন তটিনী বলতে থাকে, কি করে বুঝবো বলো? সবাই যে এভাবে বিক্রি হয়ে যাবে কি করে বুঝতাম? আমি যে নেশাকে অনেক বিশ্বাস করতাম, আমি ভাবতাম নেশা হয়তো কখনো আমার সঙ্গে বেইমানি করবে না, কারণ নেশা হয়তো আমার মতো একজন অফিসার, তাই না? ও তো আমার মতো একটা শপথ নিয়েছে যে কখনো দেশের সঙ্গে বেইমানি করবে না। তারপরেও যে
ও এভাবে আমার সঙ্গে বেইমানি করবে, নিজেকে বিক্রি করে দেবে, এটা তো আমি ভাবতে পারিনি। এই কারণে আমি ওর কথা বিশ্বাস করে ওখানে গিয়েছিলাম। এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ তটিনীর কাছে আসতে থাকে। তখন তখন দেখা যায় এটা দেখে তটিনী বলতে থাকে, প্লিজ এমন করো না। ফস করে হঠাৎ করে পিকু এসে পড়বে, পিকু কি মনে করবে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, পিকু আসবে না, কারণ কারণ পিকু জানে যে তার তার মাম্মি আর পা এই সময় একটু ভালোবাসতে পছন্দ করে। এ কথা শুনে তটিনী হাসতে থাকে। এরপরে সকালবেলা পিকুকে রেডি করে দেয় তটিনী। পিকুকে রেডি করিয়ে বলতে থাকে, পিকু স্কুলে যাও, স্কুলে গিয়ে পড়াশোনা করো, তোমার পা তোমাকে পৌঁছে দিয়ে আসবে, একা কিন্তু স্কুল থেকে বেরোবে না, তোমার পা গিয়ে আবার তোমাকে নিয়ে আসবে, মনে থাকবে? তখন তখন এ কথা শুনে পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, একদম একদম মনে থাকবে। তখন তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি ওকে নিয়ে যাচ্ছি, আর তুমি তুমি সাবধানে থেকো। এরপরে দেখা যায় পিকুকে নিয়ে বেরিয়ে যায় শিবপ্রসাদ। তখন তখন তটিনী মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি না চারদিক থেকে যেভাবে বারবার বারবার বিপদ আসছে, এরপরে এরপরে যে কোন দিক থেকে আবার কোন বিপদটা আসে, কোন দিক থেকে হামলা হবে, কেউ জানে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে মেয়েগুলোকে আমি কি করে রক্ষা করব? যেভাবে যেভাবে প্রতিনিয়ত আমাদের উপর অ্যাটাক করা হচ্ছে, তারপরে আমি কি করে রক্ষা করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় হঠাৎ প্রতিদিনের ফোনে ফোন আসে, আর তখন ফোন ধরলে ওপাশ থেকে প্রচন্ড কান্নার আওয়াজ ভেসে আসে। তখন তটিনী বলতে থাকে, কে বলছো? তখন নিশা বলতে থাকে, তটিনী, আমি নিশা বলছি, প্লিজ আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। তখন তটিনী বলতে থাকে, তুমি আমার সঙ্গে যে কাজটা করেছো না, তার জন্য ডিপার্টমেন্ট তোমাকে খুঁজছে, তুমি কখনো কখনো ক্ষমা পাবে না। তুমি ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করেছো নিশা, কিছু টাকার জন্য তুমি বিক্রি হয়ে গেলে। ছি, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বা ডিপার্টমেন্টের সঙ্গে কখনো বেইমানি করবে না, তুমি একজন সৎ অফিসার, কিন্তু তুমি তো পুরোটাই উল্টো। এরপরে তখন নিশা বলতে থাকে, বিশ্বাস করো তটিনী, আমি আমি আমার বাবার প্রাণ বাঁচাতে এমনটা করেছি। আমার বাবার ব্রেন টিউমার হয়েছে, আর তার অনেক বড় একটা অপারেশনের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। আমি আমি বাধ্য হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি, কারণ আমার বাবাকে বাঁচাতে হতো। তখন তখন তটিনী বলতে থাকে, তোমার এত বড় সমস্যা, তুমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে পারতে, তুমি কেন এভাবে নিজেকে বিক্রি করে দিলে? তখন তখন নিশা বলতে থাকে, আমি এখন আমি এখন পস্তাচ্ছি, আমি এখন অনেক কষ্ট পাচ্ছি, প্লিজ তুমি আমার সঙ্গে মিট করো, তোমার সঙ্গে আমি সবকিছু এক্সপ্লেন করতে চাই। তখন তটিনী বলতে থাকে, তুমি সবটা বলো আমাকে। তখন নিশা বলতে থাকে, ফোনে এত কিছু বলা সম্ভব নয়, তুমি প্লিজ এসো, আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করবো, প্লিজ এসো। তখন তখন তটিনী বলতে থাকে, তুমি তুমি আমার বাড়িতে চলে এসো, আমার সঙ্গে এখানে মিট করো, কারণ আমার স্বামী এখন বাড়িতে নেই। তখন তখন নিশা বলতে থাকে, একদম না, একদম আমি ওখানে যেতে পারবো না, কারণ কারণ আমি জানি আমি ওখানে গেলে আমাকে অ্যারেস্ট করা হবে, আমাকে আমাকে জেলে পুরে দেওয়া হবে। আমাকে 7টা দিন সময় দাও, আমার বাবার অপারেশনটা শেষ হোক, উনি একটু হালকা সুস্থ বোধ করুক, আমি নিজেকে তোমার কাছে আত্মসমর্পণ করব। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি আসছি। এ বলে ফোনটা কেটে দেয়। তখন তটিনী ড্রয়ার থেকে ব্যাগটা বের করে নিয়ে বলতে থাকে, আমি দেখি নিশা সত্যি বলছে কিনা। এরপরে দেখা যায় তটিনী বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে অটো করে তটিনী রাস্তা দিয়ে আসছে। এরপরে হঠাৎ হঠাৎ তটিনীর গাড়ির সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। তখন তটিনী গিয়ে বলতে থাকে, এই কি হলো? এভাবে এভাবে রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছেন কেন? সরুন বলছি, গাড়িটা নিয়ে যান। তখন তখন দেখা যায় কেউ কথা না বললে তটিনী নেমে যায়। নেমে গিয়ে দেখতে পায় গাড়িতে কেউ নেই। ঠিক তখনই তটিনীর মাথায় রিভলভার ধরে আড়াল থেকে। এরপরে তটিনীকে একটি একটি বদ্ধ জায়গায় আটকে রাখা হয়, আর সেখানে বিদ্যুৎ এসে বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তুমি ফেঁসে গেছো, তোমাকে ফাঁসানো হয়েছে। এদিকে দেখা যায় বিদ্যুৎকে দেখে অবাক হয়ে যায় তটিনী। তখন তটিনী বলতে থাকে, তবে নিশা এবারও বেইমানি করলো। এদিকে শিবপ্রসাদ নন্দিনীর কাছে এলে নন্দিনী আগে থেকে সবটা জানে, তাই নন্দিনী বলতে থাকে, আমার মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার বোনকে মেরে কোনো জায়গায় লাশ লোপাট করে দিয়েছো। 24 ঘন্টার মধ্যে যদি আমার বোন না ফিরে আসে, আমি তোমাকে আমি তোমাকে পুলিশে দেবো। শিবপ্রসাদ গাঙ্গুলি কথাটা মাথায় রেখে। কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছেন আপনি?